হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন চেয়েছেন এজেক সম্মেলনে। ভোগান্তি কমছেই না, পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় মিলছে তেল, মজুদ আছে যথেষ্ট জ্বালানি, মূল্যস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে না দাম, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। হামরোগের চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। অন্তর্বর্তী সরকারের সময় হামসহ টিকাদানে ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা। বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু অর্থায়ন নিয়ে IMF এর বৈঠক। বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। ইরান যুদ্ধ শেষের পথে, দাবি ট্রাম্পের। দুদিনের মধ্যে বৈঠকের আশা। মার্কিন নৌ অবরোধ চললে তেহরানের হুমকিতে সুয়েজ খাল ও বাব আল মান্দ প্রণালীয় বন্ধের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি সংসদে জানান, হেলথ কার্ড চালুর পাশাপাশি 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। পর্যটনের উন্নয়নে চলছে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের কাজ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাহ্যিক ছলনা ছাড়া বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, সাগরের সম্পদের সুষ্ঠু ব্যবহারে গঠন হচ্ছে সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ। উপকূলীয় ও ভাঙন কবলিত এলাকার উন্নয়নে নদী শাসন ও খাল খননকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়। এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো ভাবে উপকৃত হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকট বিবেচনায় বিকল্প শ্রমবাজার খোঁজ করছে সরকার। পায়রা ও কুয়াকাটার সমন্বয়ে ইকো ট্যুরিজম অঞ্চল গঠন ছাড়াও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আসছে বিশেষ কর্মসূচি। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। পরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সমস্যার সমাধানে চাঁপাইনবাবগঞ্জের এমপি নুরুল ইসলামের প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী। মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন, সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায়, তাহলে সেই প্রসেসটা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। এদিকে পানি সম্পদ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের সময় স্পিকার সংসদকে জানান, বাংলাদেশের অনুরোধেই টিপাই মুখে বাঁধ নির্মাণ করেছে ভারত। এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরা এই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সম্মেলনে দেওয়া ভার্চুয়াল ভাষণে তারেক রহমান এই প্রস্তাব দেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ প্রয়োজনের কথা জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে এই এলাকার দেশগুলো। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
বুধবার দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করতে হবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলে ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। গভর্নমেন্ট অফ জাপান মনে করছে যে একটা কালেকটিভ এশিয়া প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ থাকা দরকার এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য, এবং এশিয়ান দেশদেরকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে যাতে উই ক্যান ওভারকাম। তো এর জন্য তারা নিজস্বভাবে কিছু উদ্যোগ নিয়ে কিছু রিসোর্স মোবিলাইজেশন করতেছে। তো এই যে দুই সংস্থার কথা বললাম, আপনি একটা নাম নিলেন এখন। So these are instruments, financial support instruments that they will unravel to assist in the process of having a Asia concentrated, integrated approach to dealing with the energy crisis. জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এজেক প্লাস সম্মেলনে বক্তব্য দেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20 এপ্রিলের বগুড়া সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা হয়েছে। সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুবন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা। দীর্ঘ লাইনে অপেক্ষা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের গ্রাহকদের জন্য। ধৈর্য ধরে অপেক্ষা করছেন যানবাহন চালকরা। কেউ ফজরের নামাজের পর, আবার কেউ রাত থেকে পাম্পগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন। তীব্র গরমে তেল নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। মোবাশ্বের আহমদের রিপোর্ট। জ্বালানি নিতে আসা গ্রাহকদের ভোগান্তি বাড়ছেই। দিন বা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জ্বালানির জন্য পাম্পে দীর্ঘ লাইন ও অপেক্ষা ধীরে ধীরে মোটরযান চালকদের নিয়মিত কাজে পরিণত হচ্ছে। রোদ বা বৃষ্টি উপেক্ষা করে পাম্পে শত শত গ্রাহক। দীর্ঘ অপেক্ষা ও ক্লান্তির পর তেল পাচ্ছেন সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকেরা পাচ্ছে পাম্প ভেদে 5 থেকে 7 লিটার জ্বালানি। তবে নেই আলাদা লাইনের সুবিধা। কিছু অনিয়ম দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু প্রশাসন তাদের প্রশাসনিক বল ব্যবহার করে এখান থেকে আলে ঢুকতেছে। তারা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না। এই গরম, তার ভিতরে তো খুবই ভোগান্তিতে আছি। যাকে এখন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার ঢাকার নাম্বারের বাইরের গাড়ি, এই জন্য হয় নাই। ভাই আমার কথা হচ্ছে যে যেটুকু রিজার্ভ তেল আছে আপনি সব পাম্পে ছেড়ে দেন, তখন তেল থাকবো না, বন্ধ থাকবো, সব বন্ধ। আমার দেয় 500 টাকা তেল, ওই দেখা যায় 1.5 দিন যায়, তারপরে আমার আবার তোলা লাগে। তেল অবশ্যই আছে, দোষ হলো আমাদের। যেমন আমার সামনে কালকে আমি দেখতেছি 300 টাকা তেল ভরতেছে, 4 ঘন্টা সিরিয়াল দিয়ে সে 300 টাকা তেল ভরতেছে, 600 টাকা তেল দেয়। তার মানে তার গাড়িতে তেল আছে। দেখি যদি তেল পাই, মানে তেল তো বেশি দেবো না, 10 লিটার, এর বেশি আর মানে তেল দিব না আর কি, তেলের সঙ্গে। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আর তেল পাওয়ার নিশ্চয়তায় ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। তেল পাইছি, অপেক্ষা করা লাগছে, এটা তো রাষ্ট্রীয় সমস্যা, এটা সবাইকে মানতে হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার তেল যতটুকু প্রয়োজন ততটুকু পাইলে আমি সন্তুষ্ট। আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের তেলটা কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য। তারপর ওই অনুযায়ী আমাদের পাম্পে তেলটা কিছুটা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
হচ্ছে সেই অনুযায়ী আমাদের পাম্প সকাল 8টা থেকে এই ক্রাইসিস মোমেন্টে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রায় 2 মাস ধরে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশও। সরবরাহ স্বাভাবিক রাখতে মে মাসের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের একটি বড় চালান দেশে আনার কথা জানিয়েছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের কাছে যথেষ্ট জ্বালানি তেল মজুদ আছে। প্যানিক বাইং কমানোর জন্য কাজ করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। তিনি বলেন, সরকার আশা করছে ধীরে ধীরে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। শিল্প খাতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, জ্বালানি তেল আমদানির জন্য যেসব প্রতিষ্ঠানকে সরবরাহ অর্ডার দেওয়া হয়েছে তারা যথাসময়ে সরবরাহ করবে এমন আশ্বাস দিয়েছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিট বন্ধ আছে, তবে তলানি দিয়ে চালানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে 1,01,385 মেট্রিক টন। অকটেন আছে 31,821 মেট্রিক টন। পেট্রোল আছে 18,211 মেট্রিক টন। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি, আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না, তবে আগামীতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেবার চেষ্টা করে যাচ্ছে সরকার। পাম্পগুলোতে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি সবসময় অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং প্রতিবারই সব চ্যালেঞ্জ উতরে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করলেও বিএনপির রেখে যাওয়া জিডিপি প্রবৃদ্ধিকে স্পর্শ করতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আপনারা যে কোনো পাম্পে যান, ঠিক ওই বছরের ওই সালে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা, এবং এখন সেই তো পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা আমরা দেখতে চাই। কোনো পাম্প বা গ্যাস স্টেশন সেই সরবরাহ, এবং এই তথ্য তো সবার কাছে নিশ্চিত, তাহলে তো পাওয়া যাবে যে সরকার সরবরাহ নিশ্চিত করছে কিনা। ৬৮,০০০ টন ডিজেল নিয়ে আরও 2টি মাস্টার ট্যাঙ্কার নোঙর করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। মঙ্গলবার মধ্যরাতে ট্যাঙ্কার 2টি বন্দরের বহির্নোঙরে পৌঁছে। বহির্নোঙরে কিছু ডিজেল খালাস শেষে ট্যাঙ্কার 2টি বাকি ডিজেল খালাস করবে ডলফিন জেটিতে। এমটি টর্ম দামিনী মাস্টার ট্যাঙ্কারে রয়েছে প্রায় ৩৩,০০০ টন ডিজেল। সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। এছাড়াও এমটি লুসিয়া সলিস মাস্টার ট্যাঙ্কারে আছে প্রায় ৩৫,০০০ টন ডিজেল। সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, এরই মধ্যে কয়েকটি জাহাজ দেশে পৌঁছেছে, সামনে আরও আসবে। হামে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশুরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত চিকিৎসার আশায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে মেঝেতে থাকতে হচ্ছে দিনের পর দিন। প্রতিদিন গড়ে ১,০০০ থেকে ১,২০০ রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। টিকা কার্যক্রম জোরদার থাকায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 3 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে অধিদপ্তর। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 10 মাস বয়সী জাকারিয়া ও 7 বছরের আয়েশাকে নিয়ে বরিশাল থেকে ঢাকা এসেছেন মা শারমিন বেগম। স্থানীয়ভাবে চিকিৎসা না পেয়ে 2 সন্তানকে নিয়ে ছুটে আসেন সংক্রামক ব্যাধি হাসপাতালে। জানালেন, কয়েকদিন ধরেই জ্বর ও শরীরে র্যাশ দেখা দিয়েছিল। পরে অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়।
ডায়রিয়া হয়েছিল হেরা বলছে যে হাম রোগের চিকিৎসা নাই, এটা ঢাকা লইয়া যান বাচ্চা, হেবরে ঢাকা লইলাম। আগে ছোটটা রয়েছে, তারপরে বড়টা রয়েছে। অন্যদিকে কুমিল্লা থেকে 8 মাস বয়সী ফাতেমাকে নিয়ে এসেছে তার পরিবার। রোগীর চাপ বেশি থাকায় হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দার মেঝেতে। স্বজনরা জানান, এলাকায় 5 থেকে 6 দিন চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসা। তারা বলতেছে যে নতুন অবস্থায় আমাদের সিট থাকে না, একজন ছুটিতে গেলে সিট খালি হলে তখন আমরা না বসাতে পারি, কিন্তু সরাসরিভাবে নতুন মানুষ সিটে আমরা দিতে পারি না। 100 শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে শুধু হামের রোগেই ভর্তি আছে 125 জন। চিকিৎসা ব্যবস্থা ভালো হলেও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ কারো কারো। বাথরুমে পাড়া দেওয়া যায় না, পোলাপান তেমনি অসুস্থ হয়ে যাবে। পরিবেশটা অনেক নোংরা। চিকিৎসা ভালো, একটু পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম। ছুটি দিয়েছে, পরে বাসায় গেছি, হয়েছে বাসায় ট্রিটমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, সে ওষুধ পানি লিখে দিয়েছে, বাসায় আমি ট্রিটমেন্ট করছি। অন্য জায়গায় আবার দেখাইছি, বিজি দেখায় দিয়ে বাচ্চা বলছে নিউমোনিয়া হয়ে গেছে। সদর হাসপাতালে ওনারা যে ঢাকা নিয়ে যাও তাড়াতাড়ি, এই ঢাকা আসছি মহাখালী, ওইখান থেকে এইখানে পাঠাইছি। তো এইখানে আজকে 4 দিন মোটামুটি সুস্থ, আল্লাহর রহমতে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তাদের দাবি, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা সরকারের। বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে এটা যেন নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য আমরা খুব দ্রুত সময়ে প্রথম 30টা উপজেলায় যেখান থেকে কেস সবচেয়ে বেশি ছিল, হটস্পট, সেখানে শুরু করি। তারপরে আমরা বর্তমানে 12 তারিখ থেকে 4টা সিটি কর্পোরেশন শুরু করেছি এবং আগামী 20 তারিখ থেকে সারা দেশে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের হাম রোগের টিকা দিব। তো এই টিকা সারা দেশে দেওয়ার শুরু করার পরে আশা করি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা একটা নিয়ন্ত্রণে চলে আসবে। সচেতনতার অভাব এবং টিকাদানে অনীহাই সংক্রামক বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গুজব বা ভুল তথ্য থেকে দূরে থেকে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় হামের প্রাদুর্ভাব কমছেই না। নতুন করে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শরীয়তপুরে মারা গেছে এক শিশু। শরীয়তপুরে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে 10 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও 2 জন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন 20 জন। এদিকে ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও 25 শিশুকে ভর্তি করা হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11 রোগী। হাসপাতালে এখনও 88 শিশু চিকিৎসাধীন। এ পর্যন্ত 13 শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 24 জন। মোট চিকিৎসাধীন 164 জন। হাসপাতালটিতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে 50 জন। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। 24 ঘন্টায় নতুন করে আরও 39 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ভর্তি আছে 103 জন। এ পর্যন্ত মারা গেছে 7 শিশু। অন্যদিকে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 14 শিশু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 82 জন। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় হামসহ টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার কারণ ও কারা দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে। এটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মব ও চাঁদাবাজি হচ্ছে না এমন কথা বলার সুযোগ নেই, তবে এসব বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তিনি জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিএনপি সরকারের চলমান বিভিন্ন কাজের বিস্তারিত জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার তার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। জানান, হজ ফ্লাইটের টিকিটের দাম কমিয়েছে সরকার। হামের টিকা ও জ্বালানি তেল সহ যে কোনো সংকট মোকাবেলাকে অগ্রাধিকার নতুন সরকারের। এটা আগের একটা ব্যর্থতার সমস্যা, তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের
সম্পদের সীমাবদ্ধতা আছে, এবং একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। মত প্রকাশের স্বাধীনতাকে সরকার সংকুচিত করবে না, তবে উদ্দেশ্যমূলক ভুল তথ্য উপস্থাপন ইতিবাচক নয় বলে মত তার। মব ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও এ ব্যাপারে কঠোর অবস্থান সরকারের। জানান, অন্তর্বর্তী সরকারের সময়কার মবের ঘটনাগুলো পরিকল্পিত কিনা সেটা খতিয়ে দেখা হবে। মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে, এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জিরো টলারেন্স মিন্স জিরো টলারেন্স। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় নারীদের সুরক্ষায় বিশেষ সাইবার বুলিং সেল গঠন করা হবে। এছাড়া ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ে অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিংয়ে। বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের দ্বিতীয় দিনে একাধিক দেশের অর্থমন্ত্রীদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি আয়োজন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিং। বসন্তকালীন এই বৈঠকের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকটি আলাদা গুরুত্ব বহন করে। প্রতি বছর বিশ্বের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদরা এখানে একত্রিত হন। আলোচনার মূল বিষয় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ঋণ সংকট এবং উন্নয়নশীল দেশের ভবিষ্যৎ। Bangladesh is one of the most vulnerable nations climatically, as you all know. The manifesto clearly sets out a vision for creating an investment-driven, climate-resilient, sustainable $1 trillion economy by 2034. 2026 সালের স্প্রিং মিটিংয়েও গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন V20 বৈঠকে। সেখানে বাংলাদেশের মানুষের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা ঝুঁকির কথা তুলে ধরেন তিনি। নির্বাচনী ইশতেহার যেটা দেওয়া হয়েছে, যে ইশতেহারের উপর অনেক লম্বা সময় কিন্তু নির্বাচন আগে কাজ হয়ে গেছে। এই জন্য আমরা প্রথম দিন থেকে কিন্তু কাজটা শুরু করতে পেরেছি, এবং ওই ইশতেহারের সাথে ওয়ার্ল্ড ব্যাংক শুধু না, অন্যান্য মাল্টিল্যাটারাল এজেন্সি যেগুলো আছে, অনেক বাইলেটারাল রিলেশন তারাও আছে, সবাই কিন্তু অ্যালাইন্ড এটার সাথে। এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। জলবায়ু বিষয়ে যে বিষয়টা, এটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এটার জন্য যে ফাইন্যান্সিং যে দরকার, ক্লাইমেট ফাইন্যান্সিং, সেটা তো সেইভাবে হচ্ছে না। এবারের বৈঠকে জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে IMF এর স্প্রিং সেশনের এই মিটিং। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থনীতিবিদরা অংশ নিয়েছেন এই মিটিংয়ে। অর্থনীতিবিদরা এখানে একত্রিত হয়েছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ঋণ সংকট মোকাবেলা করা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আগামী দিনে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। স্প্রিং সেশনের এই বৈঠকে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আশ্বাস মিলেছে। বাংলাদেশ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক। ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে আসছে।
দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বিষয়টি চূড়ান্ত করতে আসছে 2 দিনের মধ্যেই ইরানের সাথে আবারও সরাসরি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তা দুই পক্ষের দর কষাকষিতে পিছিয়ে গেছে। তবে কবে কোথায় হবে বৈঠক তা এখনও নিশ্চিত নয়। এদিকে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ফলে হরমুজের পাশাপাশি বন্ধ হতে পারে সুয়েজ খাল ও বাব আল মান্দ প্রণালীও। আর তা হলে এশিয়ার পাশাপাশি প্রচণ্ড তেল গ্যাস সংকটে নাজেহাল দশা হবে ইউরোপেরও। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানি বন্দর আর হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ শুরুর 24 ঘন্টা যেতে না যেতেই দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সুর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠেও। জানিয়েছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র বড় ধরনের সমঝোতায় যেতে চায়। এদিকে ইরানও কোনো ধরনের সহিংসতা চায় না বলে স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে কি এবার সফলতার মুখ দেখবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি প্রচেষ্টা? 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কি স্থায়ী হবে, নাকি আবারও কোনো অজুহাতে শুরু হবে আক্রমণ পাল্টা আক্রমণ? ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে পাকিস্তান। দুই পক্ষকেই দ্বিতীয় দফায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ইরান শুরু থেকেই দাবি করে এসেছে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও আলোচনার পথ খোলা রয়েছে। কিন্তু আলোচনার আহ্বানে সাড়া না দিয়ে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ইরানি জাহাজ ও দেশটির বন্দরগুলোর ওপর অবরোধের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে একদিন পরেই মত পাল্টে ইরান যুদ্ধ শেষের পথে বললেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী 2-1 দিনের মধ্যে পাকিস্তানে আবারও আলোচনা শুরুর আভাসও দিয়েছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবিশ্বাস রাতারাতি দূর করা সম্ভব না হলেও আলোচনার মাধ্যমে সমঝোতা হতে পারে। গত 49 বছরে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অনাস্থা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান রাতারাতি হবে না, তবে একটা চুক্তিতে পৌঁছাতে চাই আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প সৎ উদ্দেশ্যেই আলোচনা চালিয়ে যেতে বলেছিলেন। আমরা সেই চেষ্টাই করছি। নামমাত্র কোনো চুক্তি নয়, বড় ধরনের সমঝোতায় যেতে চান ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফার আলোচনার ভেন্যু হিসেবে ট্রাম্প পাকিস্তানের কথা বললেও বৈঠক কবে আর কোথায় হতে পারে তা এখনো ঠিক হয়নি। আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তুরস্ক আর কাতারেও যাবেন তিনি। তাই মধ্যপ্রাচ্যের কোনো দেশেও বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন, যুদ্ধ চায় না তার দেশ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না তেহরান। তবে আক্রমণের শিকার হলে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা অশান্তি চাই না, আমরা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করি না, কিন্তু যদি আক্রমণ হয় তবে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইরান কারো কাছে মাথা নত করবে না। মার্কিন অবরোধের মুখে চুপ করে বসে নেই ইরানও। হরমুজ প্রণালী ও ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প আর তার পশ্চিমা মিত্রদের নতুন চাপের মুখে ফেলতেই পারস্য উপসাগর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন লেবানিজ রাষ্ট্রদূত নাদা হামাদেহ ও ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াচিয়েল লেইটার। হিজবুল্লাহর প্রভাব কমাতে ওয়াশিংটনের সাথে কাজ করতে রাজি হয়েছে লেবানন সরকার। তবে প্রচেষ্টাকে অর্থহীন আখ্যা দিয়ে লেবানন সরকারকে আলোচনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যাসহ 3 অভিযোগের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে করা মামলার শুনানি আগামী 26 এপ্রিল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। একই ট্রাইব্যুনালে আন্দোলনকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আগামী 27 এপ্রিল। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 21 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।
তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এই তথ্য জানান। লাইসেন্সবিহীন কেউ সড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সিটি কর্পোরেশন কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুস সালাম। এছাড়া অল্প জায়গায় বেশি দোকান যেন বসতে না পারে সে বিষয়টিও তদারকি করা হবে। হকাররা নির্দিষ্ট জায়গায় কোথায় বসবে সেই গাইডলাইন দেওয়া হবে বলেও জানান তিনি। এক সপ্তাহের মধ্যে জরিপ করে ফুটপাতে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। যেখানে 10 জন দরকার আমরা 10 জনই দেবো, কিন্তু আমরা চিহ্নিত করে দেব। বাংলাদেশি ও রোহিঙ্গাবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। অন্তত 9 জনকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি আরও 250 জনের। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ট্রলারটি টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। UNHCR এবং IOM এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে এটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান না হওয়ার ভয়াবহ পরিণতি। মানবিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশি শরণার্থী শিবিরে জীবনযাপন কঠিন হয়ে পড়া আর শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের দিকে ইঙ্গিত করেছে সংস্থা দুটি। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়া যাওয়ার পথে ডুবে যাওয়া ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের নজরে পড়লে অন্তত 9 জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা জানিয়েছেন প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে ট্রলারেই মারা গেছেন 25 থেকে 30 জন। অন্তত 6 পাচারকারীকে আটকের তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 7 জনের বাড়ি দিনাজপুরে। এই ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের 4 জন বিরামপুর ও 3 জন হলেন নবাবগঞ্জ উপজেলার। তারা ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান পণ্যবাহী ট্রাকে করে ধান কাটার কাজে নোয়াখালী যাচ্ছিলেন তারা। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন। এতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের জীবনে। নিহতদের পরিবারের খোঁজ খবর ও আর্থিক অনুদান দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন। মৌসুমের সময় এই যেমন এখন কোনো সিজন নাই, এই সিজনের সময় বেকার থাকাচ্ছে বাইরে যায় কর্ম করে। এই বেশি দিন নয়, 15 থেকে 20 দিন, উদ্যোগ 25 দিন থাকে। তারপরে আসে আমাদের ফিরে এলাকায় ধান কাটাকাটি। আপনার শালা এক জায়গায় মৃত্যু হয়ে গেছে, কি জানা কমিয়ে লাগিয়েছে কি জন্য কিভাবে মারা গেল, কসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই আমরা শোনা। ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক PLCর ইলেকট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এই বুথ চালুর ফলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা 24 ঘন্টা সহজে নগদ টাকা উত্তোলন ও জমা প্রদান সহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে আর্থিক লেনদেন হবে আরও নিরাপদ ও সহজ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন চেয়েছেন এজেক সম্মেলনে। ভোগান্তি কমছেই না, পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় মিলছে তেল, মজুদ আছে যথেষ্ট জ্বালানি, মূল্যস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে না দাম, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। হাম রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। অন্তর্বর্তী সরকারের সময় হাম সহ টিকাদানে ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা।
বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু অর্থায়ন নিয়ে IMF এর বৈঠক। বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। ইরান যুদ্ধ শেষের পথে দাবি ট্রাম্পের, দুদিনের মধ্যে বৈঠকের আশা। মার্কিন নৌ অবরোধ চললে তেহরানের হুমকিতে সুয়েজ খাল ও বাব আল মান্দ প্রণালীয় বন্ধের শঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।